ডেফিনিশন কনসেপচুয়াল যখন ফ্রেমওয়ার্ক করছি, আমরা নরমাল একটা অ্যাসেট কখন রিকগনিশন করবো আমরা জানি না। আগে তো অ্যাসেটের ডেফিনিশনটা কি করতে হবে, মিট করতে হবে। এটা সব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে এই নরমাল এটাই প্রযোজ্য। এটা আর আলোচনা আমরা করলাম না। সাবসিকুয়েন্ট কস্ট, সাবসিকুয়েন্ট কস্ট বলতে বোঝাচ্ছে যে আপনি একটা গাড়ি কিনলেন, সাবসিকুয়েন্টলি ডে টু ডে লাইফে এটার চাকা নষ্ট হবে, এটার ফুয়েল চেঞ্জ করতে হবে, বা এটাকে ঝাড়ু দিতে হবে, অনেক কিছু করতে হবে, ওয়াশ করতে হবে। এগুলো ডে টু ডে মেনটেনেন্স কস্ট, এগুলা নরমাল পিএল এ যাবে, এগুলো ওই অ্যাসেটের সাথে অ্যাডলেস কিছু হবে না। তবে তবে কোন পার্টস সেটা যদি রিপ্লেসমেন্ট করা হয় এবং সেটা যদি অ্যাসেটের ক্রাইটেরিয়া মিট করে, নন কারেন্ট অ্যাসেটের ক্রাইটেরিয়া মিট করে, আপনি যদি ওই রিপ্লেসমেন্টের কারণে যে বছর রিপ্লেসমেন্ট করছেন সেটা না, আরো কয়েক বছর এটার দিকে কি পাবেন, বেনিফিট পাবেন, এবং সেটা যদি ম্যাটেরিয়াল ফিগার হয়, সেই কম্পোনেন্টটাকে সেপারেট কম্পোনেন্ট অ্যাকাউন্টিং কি আমরা একটু পরে পড়বো, আমরা জানবো। সেক্ষেত্রে সেটা কিন্তু সেপারেট অ্যাসেট হিসেবে কি হবে, রিকগনিশন হবে, এবং যেটাকে রিপ্লেসমেন্ট করবে সেটাকে ডিসপোজ করতে হবে নতুন অ্যাসেট হিসেবে। যে পার্টটার রিপ্লেসমেন্ট হবে সেটাকে আবার এডিশন হিসেবে ক্যাপিটালাইজ করতে হবে। কি বলছে বুঝছেন? আচ্ছা, মেজারমেন্ট এট রিকগনিশন, an item of property, plant and equipment that qualifies for recognition as an asset shall be measured at its cost. রিকগনিশন ডেটে কস্টে হবে, রিকগনিশন ডেটে কি হবে, কস্টে হবে। যেটা আপনার খরচ হবে সেই খরচ প্রাইসে কি করতে হবে, করতে পারবেন। আচ্ছা, যদি কস্টে না হইতো, এই কনসেপ্টটা, এই ওয়ার্ডটা যদি এখানে না থাকতো, ফর এক্সাম্পল আপনি গভর্নমেন্ট গ্র্যান্ট পাইলেন, আমরা করছি না 20, ওখানে দুটো অপশন, আমরা চাইলে অ্যাসেট থেকে বাদ দিয়ে করতে পারি, অ্যাসেট থেকে নেট আপ করে করতে পারি, অথবা গ্রস প্রাইস দিয়ে করতে পারি। ওই কোম্পানির জন্য কস্ট কোনটা, নেটটা না? কিন্তু ওটা তোর প্রাইস কত, দ্বিগুণ না? তাহলে ওখানে যে নেট অফ মেথডটা, নরমালি কস্ট দ্বিগুণ, তাহলে নেট অফ মেথডে দেখানোর যে চয়েসটা আপনার কাছে মনে হতে পারে না সেটা ভায়োলেশন? আসলে ভায়োলেশন না, কারণ ওই কোম্পানির জন্য নেট কস্ট কোনটা, নেট অফটা। সুতরাং এটা তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এই লাইনটাকে কি করতেছে, কমপ্লাই করতেছে। কি বলছে বুঝছেন তো? আমরা 20 পড়ছি না? আচ্ছা, যাও। আর কস্ট অফ আইটেম, এটার পারচেজ প্রাইস, এনি কস্ট ডিরেক্টলি অ্যাট্রিবিউট, যে কোনো, আমরা IS 2 তেও পড়ছি, এটা পারচেজ প্রাইস। এটা আপনি চিটং পোর্ট থেকে আপনার ফ্যাক্টরি ফিনিশেসে আনা পর্যন্ত কোনো যদি থাকে, ফ্রেট থাকে, এটা যদি মারাইন ইন্স্যুরেন্স থাকে, এটা যদি ইনস্টলেশন কস্ট থাকে, এই কস্টগুলো কি হবে, এই অ্যাসেটের প্রাইসের সাথে যোগ হবে। তবে আপনি আবার ওই গাড়িটা যেদিন আপনি কি করবেন, বিজনেসে নিয়ে আসবেন, বা যেদিন আপনি এটাকে অপারেশনে কি করবেন, নিয়ে আসবেন, সেদিন আপনি হয়তো কোনো একটা অনুষ্ঠান করলেন, মিলাদ পড়ালেন, বা কিছু একটা করলেন, ওই কস্টটা কিন্তু এই অ্যাসেটের সাথে ক্যাপিটালাইজ হবে না। আপনি মার্কেটিং করলেন, ব্যানার করলেন, কিছু কস্ট করলেন, সেই কস্টগুলো কিন্তু এখানে আসবে না। কি আসবে কি আসবে না সেটা আমরা আরো ডিটেইল জানবো। কস্ট অফ ডিসমেল্টিং এন্ড রিমুভিং, ফর এক্সাম্পল আমরা যারা ইফিজেটে আছি, বা যারা ল্যান্ড লিজ নেয়, ওখানে বিল্ডিং করে, ওখানে কিন্তু এগ্রিমেন্ট থাকে যে আপনি যখন যাবেন, আপনি ল্যান্ড অবস্থায় আপনি আমার থেকে নিচ্ছেন, আবার এই ল্যান্ড অবস্থায় আপনি আমাকে কি করতে হবে, হ্যান্ড ওভার করতে হবে। মানে আপনার যে বিল্ডিং, যে কনস্ট্রাকশন যে যা আছে সবগুলো ভেঙে আপনি আমাকে আবার কি করতে হবে, ল্যান্ডটা দিয়ে দিতে হবে। তাহলে আপনি ল্যান্ড যখন আপনি ক্যাপিটালাইজ করবেন, ল্যান্ডটাকে যখন ক্যাপিটালাইজ করবেন, আজ থেকে 30 বছর পরে বা 90 বছর বা 99 বছর পরে যে কস্টটা, প্রবাবল যে কস্টটাতে খরচ হবে এটাকে ডিসমেল্টিং করার জন্য, সেই কস্ট আর প্রেজেন্ট ভ্যালু হিসাব করে সেই কস্টটাকেও ওই অ্যাসেটের কস্টের সাথে কি করতে হবে, যোগ করতে হবে, এবং ওটাকে IS 37 অনুযায়ী কি করতে হবে, লায়াবিলিটি হিসেবে দেখাতে হবে। কি অনুযায়ী, IS 37 অনুযায়ী ডিসমেল্টিং কস্টটাকে লায়াবিলিটিতে থাকবে, এবং এটার কস্ট লায়াবিলিটিতে যেটা করতে হবে সেটা এটার এগেইনস্টে অ্যাসেট না, অ্যাসেটটা দুটো এন্ট্রি না, অ্যাসেটটা 16 এর অ্যাসেটের সাথে যোগ হবে।
কি বলছে বুঝছেন? আচ্ছা, example of directly attributable cost of employee benefit. For example, BSRM বা একটা বড় এইসব কোম্পানিগুলো কেন আসে? কারণ আমাদের চিটাগংয়ে যেসব কোয়ালিফাইং অ্যাসেট বানায়, কোয়ালিফাইং অ্যাসেট মানে যেগুলোর কনস্ট্রাকশন কস্ট সিগনিফিকেন্ট টাইম পর্যন্ত চলে, এগুলোর উদাহরণ দিতে আসলে রিয়েল এস্টেট কোম্পানি, বিএসআরএম এইসব জাতীয় হেভি ইন্ডাস্ট্রিগুলো এক্সাম্পলে বেশি আসবে, সেই জন্য এক্সাম্পলে বারবার আসে। ওদের এই যে ফার্নেস বানায়, এই প্রজেক্টটা কিন্তু একটা সিগনিফিকেন্ট টাইম পর্যন্ত কি চলে, এটার কনস্ট্রাকশন পিরিয়ড চলে। ওই পিরিয়ডে ওই প্রজেক্টের একটা প্রজেক্ট ম্যানেজার থাকে, কিছু ওয়ার্কার থাকে, অনেকেই ইনভলভ না ওই প্রজেক্টের সাথে ডিরেক্টলি। ওদের যে খরচটা এমপ্লয়ি বেনিফিটের ডেফিনিশন অনুযায়ী, আইএস 19 অনুযায়ী ওদের যে এমপ্লয়ি কস্টটা, সেই কস্টটা ওই অ্যাসেটের কস্টের সাথে কি হবে? ক্যাপিটালাইজ করা যাবে। ক্লিয়ারলি বুঝছেন? ওই কস্টটা অ্যাসেট প্রাইসের সাথে ক্যাপিটালাইজ করা যাবে। একটা নরমাল ওভারহেড কস্টের মধ্যে চলে আসতেছে না? হ্যাঁ, ওটা ক্যাপিটালাইজ করা যাবে। আমরা নরমাল ওভারহেড যে কস্টগুলো থাকে ওগুলো নরমালি আমরা ক্যাপিটালাইজ করি না, এই ক্ষেত্রে কেন এটা ক্যাপিটালাইজ? এটা ডিরেক্টলি ওই প্রজেক্টের জন্য। ওই প্রজেক্টটা যখন ক্লোজ শাটডাউন হয়ে যাবে, নরমালি এটা এই ওভারহেডটা নরমাল ওভারহেড না, নরমালি এটা থাকবে না। নরমাল এটা এইচআর অ্যাডমিনিস্ট্রেটিভ না, নরমাল ফাইন্যান্সিয়াল সিএফওর অ্যাডমিনিস্ট্রেটিভ না, এটা প্রজেক্ট স্পেসিফাইড কস্ট, প্রজেক্ট পিরিয়ডের কস্ট। ওই এমপ্লয়িগুলো ওই প্রজেক্টের জন্য ডেপ্লয় করা হবে। কি বলছেন বুঝছেন? ওই কস্টটা কস্ট অফ সাইট প্রিপারেশন। ফর এক্সাম্পল, আপনি একটা নর্মাল ল্যান্ড নিলেন, সেখানে আপনি ভূমি ভরাট করলেন, আদার্স যেসব কস্ট আছে সেসব কস্টগুলো। তারপর ইনিশিয়াল ডেলিভারি অ্যান্ড হ্যান্ডলিং কস্ট, ইনস্টলেশন অ্যান্ড অ্যাসেম্বলি কস্ট, এগুলো তো সব বুঝছেন। আচ্ছা, কস্ট অফ টেস্টিং ওয়েদার দি অ্যাসেট ইজ ফাংশনিং প্রপারলি। ফর এক্সাম্পল, ওনাদেরকে হয়তোবা একটা সার্টিফিকেশন নিতে হয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে, হয়তো পরিবেশ মন্ত্রণালয় থেকে সার্টিফিকেশন নিতে হতে পারে, হয়তো আরো অনেকগুলো মন্ত্রণালয় থেকে সার্টিফিকেশন নিতে, তারা বিভিন্ন টেস্ট করতে পারে অনুমতি দেওয়ার আগে, কমার্শিয়াল অপারেশনে যাওয়ার আগে। ওখানে গিয়ে ওনারা হয়তো নর্মাল প্রোডাক্টটা এখনই রেডি ফর ইউজ, বাট এখনো সার্টিফিকেশন পাওয়া যায় নাই, একটা কি লাগবে? টেস্ট করতে হবে। টেস্টে রেজাল্টের উপর নির্ভর করবে কমার্শিয়াল অপারেশনে কখন থেকে যাবে। তাহলে এই যে টেস্টিং এ কিছু বিলেট আমি কি করলাম, কিছু বিলেট আমি এর ভিতর দিলাম, রোলিং মিলে আমি কিছু কি দিলাম, বিলেট দিলাম, রড হয়ে আসতেছে কিনা কারেক্টলি, আমার যে স্ট্রেংথ যে কোয়ালিটি, সে কোয়ালিটির প্রোডাক্ট আসতেছে কিনা। তাহলে এই যে বিলেটগুলো দিলাম, এই বিলেটটা তো আমার প্ল্যান্টের নর্মাল মেশিনারির কস্ট না, এটা তো একটা আমার র মেটেরিয়াল দিলাম আমি, সেটা থেকে আমি একটা টেস্টিং একটা ফাইনাল রডও পাচ্ছি। এই যে বিলেট যেটা টেস্টিং পারপাসে দিলাম, এই বিলেটের কস্টটাও ওই অ্যাসেটের কস্টের সাথে, প্ল্যান্টের কস্টের সাথে কি হবে? ক্যাপিটালাইজ হবে। তবে ওই বিলেট থেকে অ্যাকচুয়ালি যদি আমি ভালো মানের রড পেয়ে যাই টেস্টিংয়ে, সেই রডটা তো আমি আবার বিক্রি করবো না, ওটা তো আমি ফেলে দিব না, ওটা আমি বিক্রি করে একটা টাকা পাবো। আগের মানে আগে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এতদিন পর্যন্ত আমরা যা জানতাম সেটা হলো যে ওই বিলেটটা ইউজ করি, যে রডটা পাবো, সে রডটা সেল করে যে টাকাটা পাবো সেটা বাদ দিয়ে বাকি বিলেটের কস্টটা কি করা যাবে? ক্যাপিটালাইজ করা যাবে। সেটা এতদিন পর্যন্ত সত্য ছিল, সেই কথাটা এখন আর সত্য নাই। এখন যারা অ্যাকাউন্টিং সেট করে, যারা রিভিউ করে প্রতি বছর ওই কমিটি এসে ওদের কাছে অনেকগুলো কোশ্চেন আসছে। অনেকগুলো কোশ্চেন আসছে বলতে, মনে করেন কারো হয়তো এয়ার রেশিও মানে ভ্যালুয়েশন 200%, মানে র মেটেরিয়ালের যে কস্ট তার থেকে তার ভ্যালুয়েশন মানে প্রাইসটা 200%। ফর এক্সাম্পল, মানে সে 300 টাকার র মেটেরিয়াল দেয়, সেটা যেটা বিক্রি করে সেটা 600 টাকা বিক্রি করে, এরকম একটা প্রোডাক্ট। তারা এরকম একটা টেস্টিং করলো, টেস্টিং করে প্রোডাক্টটা কারেক্ট আসলো, কারেক্ট আসার পরে যে সেলস প্রসিডটা পাইলো, ওই প্রসিডটা বাদ দিতে গিয়ে পুরো একটা অ্যাসেটের কস্টটাই নেগেটিভ হয়ে গেল। সিচুয়েশন এরকম একটা অ্যাবনর্মাল সিচুয়েশন পৃথিবীর কোথাও থেকে কেউ একজন কম দিল, এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এই লাইন অনুযায়ী কি হবে বলেন? বিপদে পড়ে গেল না যারা অ্যাকাউন্টিং সেট করে? কিরে আমরা কি বললাম?
এইতে তো কঠিন একটা সিচুয়েশন দিয়ে আমাদেরকে বিপদে ফেলে দিল। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো সবকিছুই যে একদম রিজিড তা না, এগুলো তো চেঞ্জ হবে, প্রতি বছর বছর আপডেট হবে। এরকম সিচুয়েশন যখন আসবে, এরকম যে কেউ যখন কমপ্লেন করে নিয়ে আসবে, সমাধান চাইবে আমাদের কাছে, তখন আমরা সবাই মিলে আবার একসাথ হবো। আবার পাবলিকলি কি করবে, আপনাদেরকে আমি ডকুমেন্টগুলো দেখাইছি কিভাবে মানুষদেরকে কি করছে, কমেন্ট চাইছি, কমেন্টের আসলে এজেন্ডা 1, এজেন্ডা 2, এজেন্ডা 3 এজেন্ডার আলোকে আবার কি করা হচ্ছে, ডিসিশন নিচ্ছে। ডিসিশন নিয়ে সবাই মিলে বললো যে শুধুমাত্র র মেটেরিয়ালের কস্টটা কি হবে, টেস্টিং এর কস্টটা এর সাথে IS 16 অনুযায়ী এটা ট্রিটমেন্ট হবে, আর ও টেস্টিং এর যে ফাইনাল প্রোডাক্ট সেটা সেল করে যে টাকা পাবে সেটা নরমালি ইনকাম হিসেবে আসবে P&L এ, জিরো কস্টে। কস্টটা কোথায় চলে যাচ্ছে, অ্যাসেটের সাথে যোগ হয়ে যাচ্ছে, ওটা আলাদা ইনকাম হিসেবে, নরমাল ইনকাম হিসেবে আসবে, এটা অ্যাসেটের সাথে যোগ বিয়োগ হবে না। এটা হলো যে রিসেন্ট চেঞ্জ, 2020 সালে এই চেঞ্জটা করা হয়েছে। এটা আমাদের কোনো ম্যানুয়ালে এটার কোনো আপডেট নাই। আপনাদেরকে তো ICBO এই জাতীয় চেঞ্জের কথা নোটিশ দিয়ে জানায় নেই, বাট আপনার অ্যাকাউন্টিং সেটার যারা, তারা কি করছে, নোটিশ দিয়ে জানাইছে। সুতরাং অ্যাজ এ প্রফেশনাল হিসেবে ওদের আপডেটগুলো জানাটাও আপনার রেসপন্সিবিলিটি অ্যাজ এ প্রফেশনাল স্টুডেন্ট হিসেবে। আপনি এটার জন্য কাউকে দায়ী, মানে আপনি আপডেট থাকবেন এবং কারেক্টলি আনসার করতে হবে। আপনি এটা নোট দিবেন, এটা ট্রিটমেন্ট যখন আসবে, রিসেন্ট 2020 সালে চেঞ্জ অনুযায়ী এটা কি করতে হবে না, ক্যাপিটালাইজ করা, এটা নেটওয়ার্ক করা যাবে না। সেলস প্রসিডটা, টেস্টিং এর যে সেলস প্রসিড সেটা কি করা যাবে না, নেটওয়ার্ক করা যাবে না। এটা হলো যে আমাদের ডিরেক্টলি যে কস্টগুলো ট্রিবিউট হয় সেটা এক্সাম্পল। আর আচ্ছা, এটা নর্মাল 2 তে যেটা আছে, যেসব ট্যাক্সগুলো আছে সেটা তো আছেই, তবে এক্ষেত্রে রিকভারেবল ট্যাক্স হলে সেটা তো আসবে না। হ্যাঁ, এক্সাম্পল অফ কস্ট দ্যাট আর নট কস্ট অফ অ্যান আইটেম অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। যেসব কস্টগুলোকে দেখলে আপনার মনে হতে পারে যে এটা এই প্ল্যান্টের সাথে জড়িত, মানে রিলেটেড, আপনার মনে হলেও সেই কস্টগুলো অ্যাসেটের সাথে ক্যাপিটালাইজ করা যাবে না। কোনগুলা? কস্ট অফ ওপেনিং এন্ড নিউ ফ্যাসিলিটিস। একটু আগে বললাম না, আপনি নিউ ফ্যাসিলিটিস ওপেনিং, ইনঅগারেশন প্রোগ্রাম করলেন, ব্যানার করলেন, মিলাদ পড়ালেন, মেজবান দিলেন, যা যা করলেন, যে রিচুয়াল, যে কালচার, যে যার লোকালিটি অনুযায়ী যেটা করলো, এই কস্টটা ওই অ্যাসেটের সাথে কি হবে না, অ্যাড হবে না। কস্ট অফ ইন্ট্রোডিউসিং এ নিউ প্রোডাক্ট অর সার্ভিস। আপনি ইন্ট্রোডিউস করার জন্য একটা সেমিনার করলেন, জানালেন, মানুষদেরকে জানালেন, পাবলিকদেরকে জানালেন, কাস্টমারদেরকে জানালেন, আপনার স্টেক হোল্ডারদেরকে জানালেন আপনার এই ফ্যাসিলিটিসটা সম্পর্কে, এটাও এই অ্যাসেটের কস্টের সাথে যোগ হবে না। কস্ট অফ কন্ডাক্টিং বিজনেস এ নিউ লোকেশন উইথ এ নিউ ক্লাসেস অফ কাস্টমার, সেটার জন্য আপনি স্টাফদেরকে ট্রেনিং করালেন, এই জাতীয় কস্টগুলো কি হবে না, ক্যাপিটালাইজ করা যাবে না। অ্যাডমিনিস্ট্রেশন এন্ড আদার জেনারেল ওভারহেড কস্ট, যেগুলো জেনারেল, যেগুলো প্রজেক্ট স্পেসিফাইড না, ওই জাতীয় কস্টগুলো ক্যাপিটালাইজ করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমরা একটু যাচ্ছি, এক্সাম্পলে যাচ্ছি। থ্যাংক ইউ। এক্সাম্পলে আমরা চলে যাই। আচ্ছা, এটা হলো যে আমাদের একটা এক্সাম্পল, ঠিক আছে? এখানে সাইট প্রিপারেশনে 4 লাখ টাকা খরচ হচ্ছে। নেট ইনকাম ফর সাইট ইউজড অ্যাজ এ কার পার্ক বিফোর কনস্ট্রাকশন কমেন্সিং, মানে কনস্ট্রাকশনের কাজ শুরু হওয়ার আগে ওখানে যে প্লেসটা আছে, ওই প্লেসটা কাউকে ভাড়া দিয়ে আপনি কিছু একটা কি পাইছেন, ইনকাম পাইছেন, সেখান থেকে কত টাকা পাইছেন, 50,000 টাকা আপনি পাইলেন। তারপরে ম্যাটেরিয়াল ইউজ ইনক্লুসিভ এত মিলিয়ন রিকভারেবল ব্যাট, ইনক্লুসিভ অফ 3 মিলিয়ন রিকভারেবল ব্যাট, তাহলে টোটাল কত, 3 লাখ টাকা রিকভারেবল ব্যাট। টোটাল খরচ হচ্ছে কয় লাখ? 20 লাখ। 20 লাখ টাকার ভিতর 3 লাখ টাকা রিকভারেবল। রিকভারেবল হলে সেটা কি যাবে, মাইনাস যাবে। রিকভার হলে সেটা কি যাবে, মাইনাস যাবে। লেবার কস্ট, when labor dispute meant that no construction work was carried out, এখানে 40 লাখ টাকার আপনার লেবার কস্ট হচ্ছে, তার ভিতর 5 লাখ টাকার আমি লেবার কস্ট দিছি, তখন কোনো কাজ করে নাই, এরা স্ট্রাইক করছে। এটা নরমাল লস নাকি অ্যাবনরমাল লস? অ্যাবনরমাল লস। এটার জন্য রেসপন্সিবল কে?
এখনকার ম্যানেজমেন্ট সে ডিসপুটটা কি করতে পারে নাই, মিটিগেট করতে পারে নাই। এটার জন্য যে খরচটা লসটা আসছে সেটা এখনকার পিএনএল কি হবে, চার্জ হবে। সেটার জন্য সেটাকে ক্যাপিটালাইজ করে সে কস্টটাকে ফিউচারে ডেফার্ট করার কোনো অপরচুনিটি নাই। ক্লিয়ার? তাহলে এখানে 4 লাখ টাকার ভিতর 5 লাখ টাকা চলে গেলে 40 লাখ টাকার ভিতর আর 35 লাখ টাকা কি হবে, ক্যাপিটালাইজ হবে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? সেল অফ বাই প্রোডাক্ট, টেস্টিং ফ্যাসিলিটিস 3 লাখ টাকা খরচ হয়েছে টেস্টিং এর জন্য, যে র ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে সেখানে কত লাখ টাকা, 3 লাখ টাকা। আবার সেগুলো টেস্টিং এর বাই প্রোডাক্টগুলো বিক্রি করে পাইছেন কত টাকা, 60,000 টাকা। আগের স্ট্যান্ডার্ড অনুযায়ী, আগের এতদিন পর্যন্ত যে স্ট্যান্ডার্ড ছিল 20 সাল পর্যন্ত, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই 60,000 টাকাটা 3 লাখ টাকা থেকে কি করা যেত, বিয়োগ করা যাইতো। এখন যাবে না। আবার বলতেছি এখন যাবে না। কনসালটেন্সি ফি ইনস্টলেশনের জন্য 5 লাখ টাকা, এটা যোগ হবে। প্রফেশনাল ফি 4,50,000 টাকা, সেটা যোগ হবে। ওপেনিং অফ ফ্যাসিলিটিস 1 লাখ টাকা, এটা যোগ হবে না। আসলে কি সত্য নাকি মিথ্যা আমরা একটু দেখি সলিউশনটা। আইসিডব্লিউ সলিউশন 22 সাল এবং 23 সালের দুটো সলিউশন আমি কি করছি এখানে দিছি। এটা হলো যে 22 সালের আইসিডব্লিউ ম্যানুয়ালের কোশ্চেন আনসার, এটা হলো যে 23 সালের ম্যানুয়ালের আনসার। দুটো আনসারের ভিতর কি পার্থক্য দেখেন তো। কি পার্থক্য? শুধু নেটিং হবে কি আসছে, চেঞ্জ আসছে, দেখছেন? এটা 22 সালের ম্যানুয়াল, 22 সালেও কিন্তু ওরা কারেক্ট করে নাই। 23 সালে এসে দেখেন, বাকি আমরা যা বলছি বাকি কথাগুলো ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, একটা আমার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে টেস্টিং এর ক্ষেত্রে। আমি একটা টেস্টিং করে আমি একটা প্রোডাক্ট জেনারেট করছি, এটা সেল করে সেটা আমি পিএনএল দেখাচ্ছি। কিন্তু এই প্রোডাক্টটা বানাতে গিয়ে যে আমার কস্টটা হচ্ছে সেটাও তো মানে লজিক অনুসারে সেটা পিএনএল চার্জ হওয়ার কথা, কিন্তু সেটাকে কেন আমরা ক্যাপিটালাইজ করছি? এটা জাস্টিফিকেশন আপনাকে আমি ওরা কোন কনসেপ্ট মানে সবাই মিলে যে ডিসিশনটা নিছে, আপনাকে ডিসিশনের কনক্লুশন যে আসছে সেটার এটা পড়ছেন, কতগুলো সিচুয়েশন দাঁড়াচ্ছে, আপনাকে তো কোনো না কোনো একটা ডিসিশনে আসতে হবে। একটু আগে বললাম যে না, উনি বললো যে সিওজিএস এ 0 হয়ে যাচ্ছে না, কারণ টেস্টিং এর যে কস্টটা সেটা চার্জ ক্যাপিটালাইজ হচ্ছে, বাট প্রসিডটা ফিনালে যাচ্ছে। ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী যে প্রসিডটা সেলসটা ওই সেলস প্রসেসের রিলেভেন্ট কস্টটাও তো আমার কক্সে যাওয়ার কথা ম্যাচিং প্রিন্সিপাল। এটা ভায়োলেশন কেন? এটা তো একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন, এটা তো নরমাল না, প্রতিদিন আসবে না। এটা নরমাল ম্যাচিং প্রিন্সিপালের নরমাল যে থিওরি, নরমাল যে রেভিনিউ কনসেপ্ট, এটা নরমাল একটা, এটা ওয়ান অফ, এটা একটা অ্যাসেটের লাইফে কয়বার ঘটবে, একবার ঘটবে, এটা ওয়ান অফ একটা বিষয়। টেস্টিং একটা ক্রিয়েটিং অ্যান অ্যাসেট। আর আপনি তো যখন টেস্ট করতেছেন তখন জানেন না যে আপনি এটা বিক্রি করে টাকা পাবেন। আপনার টেস্টে কি আসবে আপনি তো জানেন না, রেজাল্ট কি আসবে আপনি জানেন না। কি বলছি বুঝছেন? বাট এটার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওই কনসেপ্টে ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী তো শুরুতে ডিসিশন নিয়েছিল যে কস্ট যেখানে যাবে সেখান থেকে নেট আপ করে কি করব দেখাবো। এটা দেখাতে গিয়ে যখন আবার কি আসলো, বিভিন্ন কোশ্চেন আসলো, একটা গাইডলাইনে তো আসতে হবে, একাধিক এত কিছু তো করা যাবে না। তখন গাইডলাইনে সবাই মিলে ডিসিশন নিলেও কি হবে, এটাকে সেপারেটলি ট্রিট হবে। আর আপনার ইনকাম ট্যাক্স অথরিটিও তো আপনাকে যখন আপনি অ্যাসেট এডিশন দেখাবেন ওই কস্টার বিল বাউচার আছে, আবার এইভাবে এটা বিয়োগ করতেছেন, এত কিছু তো বুঝবেও না অথরিটি গুলো। এটা তো একটা আসলে বাই প্রোডাক্ট, এটা আদার ইনকাম হিসেবে যাবে, বাই প্রোডাক্ট সিওজিএস এর কোনো কথা আসতেছে না। আর এটা আদার ইনকাম, আমাদের অনেক আদার ইনকাম আছে যেগুলো আমরা সিওজিএস 0 এরকম অনেকগুলো মনে করেন আমি বিএসআরএম এর কথা বলি। বিএসআরএম এর স্ক্র্যাপ কি করে, র ম্যাটেরিয়াল হিসেবে বিলেট যখন বানায় র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে, ওখান থেকে কিছু ছাই, কিছু বালি, কিছু এটা সেটা, কিছু বাই প্রোডাক্ট ওরা আবার মার্কেটে একটা ভালো ম্যাটেরিয়াল একটা প্রাইসে কি করে বিক্রি করে। ওটা যে বিক্রি করে ওটার ইনকাম, ওটার এগেইনস্টে কক্স কি, কক্স তো মেইন প্রোডাক্ট কি করে দিছে
মেন যে ওখানে কোথায় আপনি এই কনসেপ্টে আসেন না। যাও কোশ্চেনটা ভালো, কি বলছে বুঝছেন? ক্লিয়ার হচ্ছে, জিনিস কনসেপ্টগুলো দূর হচ্ছে, ভালো কোশ্চেনগুলো ভালো। কি বলছে বুঝছেন? ওখানে তো কক জিরো, মেন প্রোডাক্ট তো পুরো কস্টটাকে কি করে দিচ্ছে? কনজিউম করে দিচ্ছে। বাই প্রোডাক্ট যেটা পাচ্ছে সেটা আদার ইনকাম হিসেবে আসতেছে না। এগুলো কিন্তু জাস্টিফিকেশন আসতেছে আমাদের, আমরা অন্ধভাবে জাস্ট ডেবিট ক্রেডিট এটা না। আচ্ছা যাও, ক্লিয়ার, আনসারটা ক্লিয়ার? আপনাদের কি সন্দেহ হচ্ছে? হ্যাঁ, এটা 23 সালের ম্যানুয়াল। আর আপনারা যারা শুধুমাত্র ইয়ার কোশ্চেন করবেন, বই পড়বেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না পড়ে না দেখে, তাদের বিপদ কোথায় বুঝছেন তো? তাদের বিপদ কোথায় বুঝছেন তো? আমার মনে হয় আজকে যদি অনেকে এই ক্লাসটাতে যদি প্রেজেন্ট না থাকতো বা আমাদের এই ফোরামটা যদি না হতো, অনেকে এই সেন্সটা সম্পর্কে হয়তো আপডেট। আপনারা আমার ক্লাস করার আগে কয়জন এই সেন্সটা সম্পর্কে আপডেট ছিলেন? একজন ছিলেন? কি বলছে বুঝছেন তো? আইসিবি কে বা অন্যকে আসলে আমরা তো আপডেট থাকতেছি না। ওয়েবসাইট আছে, আপনারা স্টাডি করেন, একটু দেখেন যে টপিকটা পড়তেছেন, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সলভ করতেছেন, আমরা যে ম্যানুয়ালটা পড়তেছি সেটাই লেটেস্ট ম্যানুয়াল কিনা, বা ওখানে ওটাই শেষ কথা কিনা, নতুন কোনো কথা আসছে কিনা আমি একটু দেখি, আপডেট হই। কি বলছে বুঝছেন?